নমস্কার। শুরু করছি সমস্যার সমাধান অনুষ্ঠান। কথায় বলে ভাগ্যং ফলতি সর্বত্র। আপনি আপনার ইচ্ছে শক্তির দ্বারা তাড়িত হয়ে হয়তো জীবনে অনেক কাজ করেন, কিন্তু সেখানে এই যে আপনি কাজটা করলেন সেটা কতটা সফল হতে পারে সেখানে কিন্তু আপনার ভাগ্যের ভূমিকা রয়েছে। কারণ আপনার ইচ্ছে হলেই আপনি একটা কাজ করে ফেললেন এবং সেখান থেকে আপনার মনোনীত ফললাভ আপনি করতে পারবেন, এটা কিন্তু কখনোই হয় না। ধরুন আমি বলছি যে আপনার হয়তো কোনো একজন প্রিয় বন্ধু প্রমোটিং করছেন এবং আপনি দেখলেন সে প্রমোটিং করতে করতে সে এখন একটা বিশাল বড় বিজনেসম্যান হয়ে গেছে, সে অনেক পয়সা কামিয়ে নিয়েছে, সে ভীষণ বড়লোক। তাকে দেখে আপনিও প্রমোটিং শুরু করলেন, কিছু পুঁজি জোগাড় করে এবং একজন পার্টনার জোগাড় করে আপনি প্রমোটিং শুরু করলেন। কিন্তু কি দেখা গেল যে আপনি প্রমোটিং বিজনেসটা কদিন রান করার পরেই আপনার বন্ধু আপনাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেল। আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন পুরো টাকাটাই আপনার প্রতারিত হলো। তখন আপনি কি করবেন? মানে তখন আপনি একটা বিরাট হতাশার মধ্যে চলে যাবেন। কিন্তু ভুলটা কি হয়েছে বলুন তো? আপনি আপনার বন্ধুকে দেখে ইচ্ছে শক্তির দ্বারা তাড়িত হয়ে কাজটা করেছেন, কিন্তু ইচ্ছে শক্তি আমাদের জীবনে সব সফলতা এনে দিতে পারে না। ভাগ্যের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আপনার বন্ধু প্রমোটিং করে বড় বিজনেসম্যান হতে পেরেছেন কারণ তার ভাগ্য হয়তো কোনোভাবে তাকে সাথ দিয়েছিল, আর আপনি পারেননি কারণ আপনার ভাগ্য আপনার সাথে ছিল না। আর তাই ভাগ্যের জায়গাটা অস্বীকার করলে চলবে না। আমাদের জীবনের সফলতার ক্ষেত্রে ভাগ্যের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, এবং ভূমিকা রয়েছে একজন অভিজ্ঞ জ্যোতিষীর, যিনি বলে দিতে পারেন আপনার ভাগ্য কখন কোন সময় কিভাবে আপনাকে ফলদান করতে পারে। আর সেই জন্যই আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর প্রয়োজন রয়েছে আপনার জীবনে, যিনি আপনাকে সঠিকভাবে পরিচালনা করবেন। মানে কোন সময় আপনাকে যে বিজনেসে আছেন সেই বিজনেস ছেড়ে আরেকটা সাইড বিজনেসে যেতে হবে, কি হবে সেই বিজনেসটা, সেখানে একটা পার্টনারের দরকার আছে কিনা, সব জায়গাটা তিনি কিন্তু আপনাকে একেবারে ছক কেটে বলে দেবেন। এবং শুধুমাত্র যে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করলো, কদিন বই নাড়াচাড়া করলেই কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী হওয়া যায় না। জ্যোতিষী হতে গেলে তার একটা পাওয়ারের দরকার হয় এবং সাথে অভিজ্ঞতা, সব কিছু মিলিয়েই আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর মতো একজন জ্যোতিষীকে পাওয়া যায়। এবং আজকের অনুষ্ঠানে তিনি শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত হয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনাদের জন্য। প্রথমে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি জীবনটা বড় কঠিন। এই জীবনটাকে যদি সুন্দর করতে হয় তাহলে আপনাদের কারো না কারো হাত ধরতে হবে, একজন জ্যোতিষের পরামর্শটা নিতে হবে। দেখুন আগেকার দিনে যারা রাজারা ছিলেন, রাজরাজারা, দেখবেন তাদের রাজ সবাই কিন্তু একজন জ্যোতিষী ছিল। যেমন একজন মন্ত্রী ছিল, একজন সেনাপতি ছিল, সমস্ত সব জায়গা থেকে লোক থাকা সত্ত্বেও কিন্তু একজন জ্যোতিষী ছিল, তাদের বলা হতো রাজ জ্যোতিষী। এবং সেই জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী কিন্তু সেই রাজারা দিনক্ষণ দেখে, সময় দেখে কিন্তু তারা কাজ শুরু করতো এবং সেই কাজে সাফল্য পেত। এবং যেই রাজসভায় রাজ জ্যোতিষী ছিল না, তারা কিন্তু অধঃপতনে কিন্তু তলিয়ে গেছে। তো এটা আমি বলি, দেখবেন আজকালকার দিনেও দেখবেন যারা বহু বড় রাজনীতিবিদ বা মানে রাজনীতির সঙ্গের সাথে যুক্ত রয়েছেন বা কিছু, দেখবেন তারা প্রত্যেকেরই কারো না কারো একজন অ্যাস্ট্রোলজারের দরকার বা অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের সাথে। এবং সেই অ্যাস্ট্রোলজার তাদেরকে পদ দেয় এবং সেই পদ নিয়ে চলে। এবং আমারও কাছে বহু নেতা মন্ত্রী এবং ভালো ভালো জায়গার কিছু লোকজন আছে, এবং যারা আমার কথা শুনে বা আমার মানে কথা মতো তারা কিন্তু কাজ করে এবং তারা যায়। এবং এটা নিয়ম। দেখুন একটা কি হয়, একটা বাস্তব সত্য কি জানেন তো, যে প্রত্যেকের কাজটা তার কাছে কিন্তু একটা প্রাধান্যর জায়গায় নিয়ে যায়। আজকে আমি একজনকে চিনি, একজন হার্ট সার্জন, মানে হার্ট চিকিৎসা করে সে, এবং হার্টের কোনো সমস্যা হলে সে সেটাকে কেটে কেটে ঠিকঠাক করে। সে যখন ওটি করতে যায়, সে কিন্তু আগে কমসে কম 5 থেকে 10 মিনিট সে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, বৃহস্পতির ধ্যান মন্ত্র জপ করে,
এবং তারপরে কিন্তু সে ওটি করতে যায় এবং প্রত্যেকটা ওটি করার আগে অন্তত আমায় একবার হলেও নক করে যে আজকে এই ওটিটা করতে যাচ্ছি, ঠাকুরের কাছে প্রার্থনা করো, আমি তো করি তুমিও করো, আমার হয়ে যেন সব ঠিকঠাক হয়। মানে বিগ একটা হার্ট সার্জন। তো এরকম বহু ব্যক্তি রয়েছেন যে যারা কিছু করার আগে তারা কিন্তু সেই ঈশ্বরের কানেক্টিভিটিটা অনেকটা কিন্তু তারা মেনে চলে এবং তাদের ভাইব্রেশন অনেকটাই কিন্তু মেনে চলে। দেখো ঈশ্বর, সে ডক্টর একটা ঈশ্বরের স্বরূপ, সে একজনের জীবন দিচ্ছে হার্ট কেটে তার সেই চিকিৎসা করা। আজকে আমি একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প বলতে পারি, ছোট্ট গল্প বলি, ছোট্ট গল্প। এক সময় আমাদের বিখ্যাত হার্ট সার্জন কে আছে এখন আমরা জানি, দেবী শেট্টি নাম শুনেছি আমরা, তাদের পার্সোনালি আমি তাকে চিনিও। এবং সেই ব্যক্তিটি মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ এবং একাধিক হার্ট সে চিকিৎসা করেছে এবং তার বিদেশেও অনেক নাম ডাক যশ খ্যাতি আছে এবং তো এখানেও তার নাম অনেক, তার নামে অনেক তো হসপিটাল রয়েছে, তার নামে অনেক কিছু এমন কিছু রয়েছে যেখানে তার নাম শুনে গেলেই কিন্তু সেরে যায়, এরকম একটা ব্যাপার। তো ওই ব্যক্তির বিষয়ে আমি একটা কথা বলবো, তার আগে কে আছে আমাদের সাথে তার সাথে একটু কথা বলি। কে আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। নমস্কার। নমস্কার। শিলিগুড়ি থেকে কে বলছেন, নামটা আমি বলুন। আমি বলছিলাম শান্তনু মণ্ডল। ওকে ওকে, কতদিন অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান আমি দাদার অনুষ্ঠান অনেকদিন থেকেই দেখছি। আমি মানে দাদার অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। আমার এক কলিগ দাদার কাছে গিয়েছিলেন, উনি উপকার পেয়েছেন, তারপরে উনি আমাকে জানানোর পরে তারপর থেকে আমি দাদার প্রোগ্রাম দেখি। আচ্ছা, আপনি তো শিলিগুড়ি থেকে বলছেন তো? হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছি। আর আপনার কলিগ যিনি, তিনি কোন চেম্বারে এসেছিলেন? উনি 51 কালীবাড়িতে গেছিলেন। ওকে, মানে উনি কলকাতার মানুষ। হ্যাঁ, ওকে, মানে উনি মুর্শিদাবাদের, মানে আমার কলিগ হলো বাড়ি মুর্শিদাবাদ, উনি গেছিলেন 51 কালীবাড়িতে। আচ্ছা, মানে মুর্শিদাবাদ থেকে 51 কালীবাড়ি মন্দিরে এসেছেন, মধ্যম গ্রামে এসেছেন। হ্যাঁ বাবা। আচ্ছা, তারপর কি তার থেকে আপনি জেনেছেন? হ্যাঁ, তো উনি বলাতে মানে ওনার কিছু সমস্যা ছিল, বলাতে যে সলভ হয়েছে। তারপর আমি ওর কাছ থেকে শুনে তারপরে আমি দাদার প্রোগ্রাম দেখি এবং আমার মানে মনে হয় যে দাদা মনের মতন লোক আমার মনে হলো, তাই আমি ফোন করলাম। বেশ বেশ, বলুন এবার। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো দাদা। ছেলের নামটা বলুন। ছেলের নাম অভিমন্যু মণ্ডল। বয়সটি বলুন। বয়স হলো 2002, মানে 21 বছর, 22 বছর বয়স। 22 বছর বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, 22 বছর। আচ্ছা, ছোট্ট একটু কথা বলি, ছেলের নাম করে না যে কোনো একটি ফলের নাম বলো। ছেলের নাম করে আপেল। 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 যেটা বলবো তোমাকে সেটা হলো, তোমার ছেলেটি তোমার মতো নয়, তুমি কঠোর পরিশ্রম করে একটা জায়গায় গেছো এবং হ্যাঁ, আমি এখন মানে ওই শিলিগুড়ি থানা, আমি এখন একটা মানে পদে আছি, ওখানে আমি একজন পুলিশ অফিসার একজন। আচ্ছা 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 আচ্ছা। তো সেই জায়গা থেকে তোমাকে বলি, যে কথাটি বলবো, যে তোমার সন্তানটি, তোমার যে সন্তান, সেই সন্তান তোমার মতো হয়নি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, সে কিন্তু প্রচুর পরিমাণে মানে বাজে সঙ্গের সাথে মিশে যাচ্ছে, রুড বিহেভ করছে এবং সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে অন্তত 18 ঘন্টা সে ফোন নিয়ে থাকে, ফোন তার সঙ্গী, এবং বিভিন্ন সাইডে, বিভিন্ন গেমিং সাইডে তার অ্যাকাউন্ট আছে এবং সবথেকে যেটা বড় কথা, সে কিন্তু উগ্র মেজাজের এবং কারো ধারে না, সে যা বলে সেটাই ঠিক, সে মানে এবং সেইভাবেই সে চলে। এবং আজ তুমি তোমার সম্মান, তোমার মান, তোমার যশ, তোমার খ্যাতি তলানিতে ঠেকে যাচ্ছে শুধু এই সন্তানের জন্য। এই সন্তান তোমার জন্য সুইটেবল নয়, এই সন্তান তোমার জন্য মানে হাম্বেল আর কি, মানে হানিকারক। দেখো, সন্তান তো একটা অন্য জিনিস, কিন্তু এই সন্তান তোমার জীবনে মানে কাল হয়ে দাঁড়িয়েছে, সেরকম একটা ব্যাপার। মানে এটা আমার বলতেও খারাপ লাগছে, মানে তুমি হয়তো কষ্ট পাবে, আমি কি মানে ঠিক না ভুল দিকে যাচ্ছি? না, একদমই ঠিক বলেছেন। এবারে আমি বলি আমার প্রবলেমটা। আপনি তো যেটা বলেছেন ঠিকই বলেছেন। মানে রাতে
লেট করে বাড়ি ফিরছে, মানে জিজ্ঞাসা করতে কিছু বলছে না, এমনকি মানে মাঝে মাঝে ড্রিঙ্ক করেও বাড়ি ফেরে। মানে 22 বছরের ছেলে, ও রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফিরছে। তারপর মানে কাউকে মানে না, তার মাকে আমাকে কাউকে মানে না। আসলে একমাত্র ছেলে তো, মানে প্রচুর ভালোবাসি তো আমরা, তাই মানে তেমন কিছু বলতেও পারি না। আর মানে তারপর ফোনে সব সময় ফোন নিয়ে ব্যস্ত, কি সব কথা বলে বন্ধু বান্ধবদের সাথে, জানি না, রাত 3টে 4টে পর্যন্ত জেগে থাকে। সকাল হলে ঘুম থেকে উঠবেই না। মানে পড়াশোনার প্রতি একদম মনোযোগ নেই। মানে পুরো একদম কি বলবো, মানে আমার মানে আমি একটা পুলিশ অফিসার, আমার একটা যে সম্মান আছে, ওই সম্মানটা মানে আস্তে আস্তে পুরো মানে বলতে গেলে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমার ওই ছেলের জন্য। বুঝতে পেরেছি আমি যা যা বোঝার সমস্ত কিছু বুঝতে পেরেছি, কিন্তু ও প্রচন্ড পরিমাণে নেশার মধ্যে ঢুকে গেছে। এবং আমার স্বপ্ন ছিল যে ওকে আমি একটা আইপিএস অফিসার বানাবো, কিন্তু ও পুরো একদম মানে আমার স্বপ্ন মাটি করে দিয়েছে। সে নিজেও ভালো থাকুক সেটাও সে মানে বুঝছে না, আমাদের কথা শুনছেই না। তুমি চাইছো আমি তোমার সন্তানকে একটা অন্যরকম ভাবে গাইড করি, তুমি কি চাইছো? হ্যাঁ, তো সেটা তো প্রত্যেকটা বাবা মাই চাই যে তার ছেলে মেয়ে যাতে মানে তার বাধ্য হয় বা কিন্তু মানে সন্তান একটা ভালো জায়গায় পজিশনে একটা থাকুক। কিন্তু তোমার সন্তান তো আসতে চাইবে না, ও আসবেও না, ও আসতে চায়ও না। ও মানে মানে ও তোমাদের বাধ্য নয় ঠিকই, কিন্তু আমি একটা কথা বলি, তোমার সন্তান কিন্তু মানে তো ইদানিং যেভাবে মানে উগ্র হয়ে যাচ্ছে, তাতে কিন্তু মহা বিপদ আসতে চলেছে। কিন্তু আমি তোমাকে এটুকু বলি, সন্তানকে কিন্তু হারিয়ে ফেলবে। আমি যেটা মানে ভাইব্রেশনে পাচ্ছি, ও কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ আমি দেখতে পাচ্ছি। এবং ও কিন্তু বাইক রাইড করে, এবং এই বয়সে কিন্তু বাইক রাইড করে, বাইক চালাচ্ছে, এবং এ কিন্তু খুব মানে রাফ ভাবে বাইক চালায়। তো সেই জায়গা থেকে তুমি চেষ্টা করো, আর প্রচুর টাকা খরচা করে, প্রচুর টাকা মানে ওরা টাকা পায় কোথায় গো? ও টাকা। আরেকটা জিনিস দেখুন, আপনি বলছেন না বাইকের, তো খবরের কাগজে কিন্তু প্রায় দেখা যায় যে এই যে নাইট রাইড করে অনেক ছেলেরা, এই যে 20-22 বছরের ছেলেদের মানে মৃত্যু হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে বড় বড়, এটা দেখি। এবং মেজর অ্যাক্সিডেন্টে যদি কারো মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তার সারা জীবনটা অচল হয়ে গেল। সত্যি কথা বলতে একটা জিনিস মাথায় রাখো, মানে মানে অপারেশন বলো বা অ্যাক্সিডেন্ট বলো, এগুলি কিন্তু শরীর তো হানি করেই। দেখো শারীরিক দিক থেকে তো সমস্যা করে, আর যদিও আমাদের চিকিৎসা বিজ্ঞান এখন অনেকটা উন্নত, কিন্তু তবুও কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু অনেকটাই ক্ষতি করে। এবং দেখুন জীবনের যে ফ্লোটা থাকে আফটার অ্যাক্সিডেন্ট, সেই ফ্লোটা কিন্তু না থাকে না, অনেকটাই আটকে যায় না, থাকে না। আমার এই তো কি, এবং অ্যাস্ট্রোলজি একমাত্র পারে এই জায়গাগুলোতে আপনাদের সচেতন করে দিতে, মানে এইটা আপনার হওয়ার সম্ভাবনা আছে, অতএব আপনি সতর্ক হয়ে চলুন। তোমাকে একটা কথা বলি, আমি নিজের মতো করে একটা কথা বলি, যে এখনো সময় আছে, এখনো টাইম আছে ছেলেকে বাঁচানোর, ছেলেকে ঠিক করার, ছেলেকে নিয়ে আসো। আমাদের কথাই শুনছে না, আমি মানে কি করব, ওকে নিয়েও যাব আমি কি করে? ম্যাজিক দেখবে, একটা ম্যাজিক দেখবে। আরে বলুন যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব, কিন্তু আমার ছেলেটা যাতে যায় আপনার কাছে সেই ব্যবস্থা করুন, আর মানে যাতে একটু আমার কথা শুনে। একটা ম্যাজিক দেখো, একটা নারকেল মানে একটা নারকেল গাছ তো পাবে না, একটা নারকেল নিয়ে আসবে, ছোলা শুদ্ধ নারকেল, দেখবে গজালা নারকেল, এবং ওই নারকেলের গায়ে মানে স্বস্তিক চিহ্ন আঁকবে, আর ছেলের নাম লিখবে, এবং ওং 51 কালিকায় নমঃ ফট সাহা কুরু কুরু বসো, এটা লিখবে। লিখে তুমি তোমার বাড়ির যে কোনো একটি কোণে ওই নারকেল গাছটি পুঁতে রেখে দেবে, ঠিক আছে? রেখে দেবে, এবং প্রতিদিন ও শোয়ার পরে ওর কপালে হোক, ওর গায়ে হোক, ওর পায়ে হোক, ওর হাতে হোক, যেখানে হোক, জাস্ট একটু চন্দন, আর লাল চন্দন, সাদা চন্দন, আর একটু সিঁদুর মিশিয়ে ওর কপালে একটু তিলকের মতো দিয়ে দেবে সকালবেলা। বা যদি মনে করো যে সকালবেলা পারছো না, তুমি রাতে শোয়ার সময় দিয়ে দেবে, ওটা দিয়ে দাও। 7 দিন করো, দেখবে ও অনেকটা তোমার বাধ্য হবে, এবং তখন তুমি ওকে নিয়ে আসবে। এবং ওকে যদি নিয়ে আসতে নাও পারো, তবুও আমার কাছে অনেক রকম কিছু আছে, তুমি চেষ্টা করো ওকে নিয়ে আসা। আমি জাস্ট একটু গাইড করে নিই, ও
ওর লাইফটাকে কিভাবে সুন্দর করে সাজাতে হয় আমার দায়িত্ব। দেখো এরকম অনেক, তুমি কি পারবে তো আনতে ওকে? হ্যাঁ অবশ্যই আমি পারবো। তুমি নিয়ে আসো, আমার বাড়িতে আনো, আমি দেখছি। আপনি শুধু এটা করে দিন যাতে ও মানে যেতে চাই। শিলিগুড়িতে আমার চেম্বার আছে, তুমি সেখানে না আমি ওই আপনার 51 কালীবাড়িতেই যেতে চাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আসো আছে, আমি দেখছি কি ওকে করা যায়। ওকে, ভালো থাকবেন। এবং দেখুন মানে এই যে একটা পরিস্থিতি, অ্যাকচুয়ালি এই পরিস্থিতিগুলো যখন আসে আমরা কিন্তু ভীষণ হতাশাগ্রস্ত হয়ে যাই, কিন্তু আপনাদের এই পরিস্থিতির সাথে ফাইট করার মানসিকতাটাকে রাখতে হবে এবং সেটার জন্যই এই অনুষ্ঠান আপনাদের জন্য ভীষণ প্রয়োজন। এই অনুষ্ঠান দেখবেন, কারণ আপনার যখন একই রকম একটা সমস্যা রয়েছে, আপনি যখন সেরকম একজনের ফোন পাবেন, আপনি কিন্তু সেখান থেকে অনেকটা ইন্সপায়ার্ড হবেন যে আমারও তো একই পরিস্থিতি, তাহলে আমিও চলো ফাইট করি। এই কারণে এই অনুষ্ঠানটা দেখারও প্রয়োজন আছে প্রত্যেকের। এবং এই যে ফোন পেলাম, সেখানে একটাই কথা বলবো, এখন কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠিত বাবা মাদের সন্তানদেরকে নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। মানে যেই বাবা মা অলরেডি এস্টাবলিশ, তারা ভীষণভাবে ব্যস্ত তাদের জীবন নিয়ে, সেক্ষেত্রে তাদের সন্তানদের দেখা যাচ্ছে ভীষণভাবে বিপদে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? দেখো সত্যি কথা বলতে একটা কথা বলি, যে আমার কাছে বহু ব্যক্তি আসে, বহু ব্যক্তি যারা তাদের কর্মদক্ষতায় তারা অনেক দূর পৌঁছে গেছে এবং চাকরি করছে, কেউ কেউ বিজনেস করছে। একজন তো আসে, সে ভীষণই বড় বিজনেসম্যান, কিন্তু তার সন্তানটা খুব মানে বাজে দিকে চলে গেছে, একদম মানে শেষ পথে, একদম শেষ রাস্তায়। মানে তার প্রত্যেক দিন মানে তার বাজে জায়গায় না গেলে তার ঘুম কাটে না। তারপরে নাইট ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাদক আসক্ত হয়ে গেছে, বিভিন্ন নেশায়। এবং সেখান থেকেও তাকে আজ ফিরিয়ে নিয়ে এসেছি আমি, এমন একটা জায়গায় এসছে এবং সে এখন অনেকটাই ঠিকঠাক। নেশামুক্তি কেন্দ্রেতে গিয়ে সে তাকে সারিয়ে আনার পরে চারবার সেখানে গেছে এবং তারপরেও কিন্তু সে কিন্তু ঠিক হয়নি। তো আমার কাছে আসার পরে অন্তত 7 দিন পর থেকে অনেকটা চেঞ্জেস, এবং 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে সে একটা জায়গায় আছে। তো এইভাবে বহু ব্যক্তিকে আমি নিয়ে এসেছি এবং তারা আজ আমার ভীষণই নাম করে। আর তোমাদের সবাইকে বলবো, এরকম বহু ব্যক্তি আছে, তাদের হাতেই কিন্তু তাদের সন্তানের ভাগ্য নির্ধারিত। একজন বাবা মাই পারে তার সন্তানকে সঠিক রাস্তায় নিয়ে যেতে। আমার অনেক টাকা পয়সা আছে, আমি আমার সন্তানকে টাকা দিয়ে দিলাম, আমি আমার সন্তানের চাহিদা মতো একটা ফোন কিনে দিলাম, আমি আমার সন্তানের চাহিদা মতো একটা বাইক দিয়ে দিলাম, আমি আমার সন্তানের চাহিদা মতো ঘুরতে নিয়ে গেলাম, আমি আমার সন্তানের চাহিদা মতো দিয়ে দিলাম, যা ওই পার্সের মধ্যে যা টাকা আছে ওটা নিয়ে যা, তুই তোর মতো করে অ্যাশ কর, মানে ই কর, আর আমি তো ইনকাম করছি, আমার তো টাকা আছেই, আমার সন্তান নিক না, কত খরচা করবে। এটাই তো, এটার মধ্যে অনেক ফান্ডা আছে, অনেক কিছু আছে, আমি এই নিয়ে আলোচনা করব। তো তোমাদের বলি যে কিছু করার আগে একটু ভাবো। টাকা পয়সা থাকা ভালো, কিন্তু টাকা পয়সাকে অপচয় করা ভালো না। ওই টাকা পয়সাই তোমার সন্তানের এবং তোমার কাল হয়ে দাঁড়াবে। কে আছো আমাদের সাথে? নমস্কার, বলুন কে আছে? নমস্কার। নমস্কার। আমি শুভজিৎ হালদার বলছি। আচ্ছা বলুন, কোথা থেকে ফোন করেছেন? আমি বলছি দুর্গাপুর থেকে। ওকে বলুন। দাদাকেও ধন্যবাদ জানাই, দাদার অনুষ্ঠান খুবই ভালো লাগে। দাদার ছোটখাটো টোটকা কাজ করি আমি, করে ফলও পাই। একটু সমস্যার জন্য ফোন করেছিলাম। বলুন। বলো। মানে আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই, আমার ব্যবসা বিজনেস সম্বন্ধে। তোমার সম্বন্ধে তুমি জানতে চাইছো তো? আচ্ছা, তোমার সম্বন্ধে তুমি জানতে চাইছো, তুমি যে কোনো একটি রঙের নাম বলো, যে কোনো একটি রং, যে কোনো একটি রঙের নাম বলো। রং শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? একটা যে কোনো কালারের নাম করুন। রেড কালার। রেড। আচ্ছা, তোমাকে একটা কথা বলি আমি, সর্বপ্রথম যে কথাটি বলি সেটা হলো, প্রচুর ঋণে তুমি জর্জরিত, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, তুমি একাধিক বিজনেসের সাথে জড়িত। তৃতীয় নম্বর কথা হলো, যেটা হলো তুমি টাকা ছাড়া কিছু চেনো না, প্রচণ্ড টাকার প্রতি তোমার খুব আসক্ত, তুমি প্রচণ্ড টাকা রোজগার করার প্রতি তোমার ভীষণ আসক্ত, এবং তুমি টাকা রোজগারও করো, কিন্তু অযথা অনেক টাকা ऐश আরামে তুমি অনেক টাকা খরচা করে দাও, এবং তোমার সেভিংসের জায়গাটা তুমি রাখো না, তুমি সেভিংস
খুব একটা করো না, সবসময় বিজনেস নিয়ে চিন্তা করো, বিজনেস নিয়ে ভাবনা করো, এবং বিজনেস নিয়ে চিন্তা করতে করতে একটা সময় অনেক কিছু ইনভেস্ট করে ফেলো এমন এমন জায়গায় যেখান থেকে তোমার রিটার্ন আসার কোনো রাস্তা থাকে না। মানে স্যার আমি বলে রিসেন্ট বছরখানেক যেটা ফ্রেন্ডের সাথে মানে ইয়ে করে একটা স্টিলের এক্সপোর্টের আমি ইয়ে করেছি, বিজনেস ইয়ে করেছি, এবং সেই বিজনেস সম্বন্ধে তোমার একটু আইডিয়া নেই। না আমি ওর কথা আমি ওর সাথে ইয়ে করে আজকে আমি প্রচুর টাকা আমি লোন মানে ইয়ে করে আজকে ওখানে ইনভেস্ট করেছি, কিন্তু ওই জায়গাটার সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। আমি জানি তুমি ঋণ নিয়েছো এবং ঋণের পরিমাণটা এত হয়েছে তোমার অন্য বিজনেসেও ঘাটতি যাচ্ছে পড়ে। তুমি প্রচুর টাকার মালিক, তুমি কিছুকে তোয়াক্কা করো না। তুমি এত মানে খরচা করো কেন? তোমার এই খরচা করতে কি ভালো লাগে নাকি? মানে খরচা করা স্বভাব থাকে যে মানে খরচিলা হাত যেটা বলি, মানে বড় হাত বলি না আমরা, মানে আম্বানির মতো, তাই তো? বড় হাত তো আম্বানির মতো। যাই হোক, এটা ভালো, কিন্তু আয় থাকলে ব্যয় করাটা ভালো, কিন্তু সেই জায়গা থেকে অযথা মানে খরচা করাটা ভালো না। এটা কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ে এবং গ্রহেরও নেগেটিভ ভাইব্রেশন থাকে। তোমায় বলি, তুমি প্রচণ্ড পরিমাণে আজ আমি তোমায় বলি, তোমার কোনো পার্সোনাল কোনো অ্যাস্ট্রোলজার নেই, কোনো জ্যোতিষী নেই যে তোমাকে গাইড করে বা তোমাকে পথ দেখায়, রাস্তা দেখায়, নেই কেউ? আপনি কি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে এই বিজনেসে নেমেছিলেন? হ্যাঁ, আমি একজনের সাথে একটু মানে কথা বলেই তারপরে করেছিলাম। আচ্ছা, তার মানে এখন আপনার দেখছি তার উল্টোটাই হচ্ছে আমাকে। মানে আপনার তার উপরে আস্থাটা হারিয়ে গেছে, এটাই হয়েছে। আচ্ছা, তাই আপনি এই অনুষ্ঠানে ফোন করেছেন। তোমাকে একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমি অনেকদিন ফলো করছিলাম, যে দেখছিলাম, তা আমি এই লাইনটা পেয়ে গেছি আজকে। আসলে দেখুন, এই অনুষ্ঠানে কিন্তু কারো আমরা নিন্দা চর্চা করি না, কিন্তু এই ধরনের অনেকেই আসেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে, ভালো টাকাই নিয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিকার করিয়ে কোনো ফল পাইনি, তারপরে আপনার কাছে এসেছে, এরকম তো ভরি ভরি আসছে। আবার বলছে ভালো টাকাই নিয়েছে। সে ছাড়ো, সে টাকা নিচ্ছে, পয়সা তোমার টাকা আছে তাই নিয়েছে, তাই তো? সেটা কোনো ব্যাপার নয়, সেটা বুঝতে পেরেই নিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেই নিয়েছে যে ওর তোমার অনেক টাকা আছে, আবার এর কাছ থেকে কিছু নিলে যায় আসে না। যাই হোক, সেটা নিয়ে এটাই আমার প্রবলেমটা হচ্ছে, মানে আমি ইনভেস্টটা করেছি স্কিলের ইয়েতে, এটা দেখছি আমার প্রচন্ড করে ক্ষতি হয়ে গেল। আচ্ছা, তোমার কি কোনো টার্গেট আছে যে তুমি কোনো একটা স্কুল খুলবে, মানে বড় ধরনের কোনো একটা স্কুল চাইছো, ইংলিশ মিডিয়াম স্কুল খুলবে বা কিছু এরকম কোনো টার্গেট আছে তোমার? স্যার আপনি বললেন কি করে স্যার? ও মানে আছে কি? ইয়েস অর নো বলো। মনে মনে হ্যাঁ, আমার বহুদিনের স্বপ্ন এটা। হ্যাঁ, বহুদিনের স্বপ্ন, এবং তোমার এই স্বপ্নটা সফল হবে, কিন্তু সেখানে তুমি কাউকে পার্টনারশিপ হিসেবে নিও না। হ্যাঁ, তুমি পার্টনারশিপ নিও না এখানে। তো একজন জ্যোতিষীকে তোমার কাছে রাখো, যে তোমাকে একটা হেল্প করবে এবং গাইড করবে। আমি সবাইকে বলি, আমি সমস্ত দর্শক বন্ধুকে বলি, যারা আমার এই অনুষ্ঠান দেখছো, একজন অ্যাস্ট্রোলজারকে তোমাদের কাছে রাখো, বন্ধু হিসাবে, ফ্রেন্ড হিসাবে, ফিলোজফার হিসাবে, গাইড হিসাবে, যে তোমাকে পথ দেখাবে, রাস্তা দেখাবে। আমি সব কথা মানে আপনি এতক্ষণ কথা বললেন, আমি লাস্টের যে কথাটা বললাম আমি অবাক হয়ে গেল। আমি তোমাকে বলি, এরকম অবাক করা কথা, দেখো আমি যদি কিছু না বলি অবাক করা কথা, তাহলে তোমার তো সেই ফেদ আসবে না। দেখো আজকালকার মানুষ জানো তো কিরকম? আজকালকার মানুষ, আমি ওই সিদ্ধার্থ বুদ্ধদেব বা সিদ্ধার্থ, আপনি একটা কথা বলছিলেন, কোন একজন হার্ট সার্জনের মানে কথা বলতে বলতে ফোন চলে আসলো, আমরা একটু সেই জায়গাটায় পৌঁছতে পারলাম। আমি সেই জায়গাটা যাব। তার আগে তোমাকে একটা কথা বলি, তো অলৌকিকে বিশ্বাসী আমরা করি, আমরা সাধারণ মানুষ, মানে একটু আশ্চর্য কিছু দেখার জন্য আমি বিশ্বাস করি। আমি তোমাকে বলি, এই আশ্চর্য জিনিস দেখে যারা বিশ্বাস করে না, তারা কিন্তু জীবনে সাফল্য হতে পারে না, আমি তোমায় বলি। তো তার জন্য তোমাদের সবাইকে বলি যে আশ্চর্যের মধ্যে না যেয়ে সঠিক লিগালি কোনো পথে যাও, মানে অ্যাকচুয়াল পথে যাও, সাকসেস পাবে। আমি তোমাকে বলি, তুমি তো লাইনে আছো তো, আমি তোমাকে বলি সময় আজকে নেই, তোমাকে বলি একবার মিট করো, একবার আমার সাথে মিট করো, তোমার জীবনটাকে, তোমার হালটাকে আমি পাল্টে দেবো। আমি এখানে বসে কথা দিলাম যে সমস্ত বিজনেসম্যান, যে সমস্ত শিল্পপতি,
যে সমস্ত রাজনীতিবিদ যাদের কাছে মনে করছো যে দীর্ঘদিন আমরা তলানিতে ঠেকে যাচ্ছি, আমাদের আর কিছু করার নেই, রাস্তা নেই, সাকসেস নেই, সাফল্য নেই, জীবনটা যেন কেমন যেন একটু মানে নড়বড়ে হয়ে যাচ্ছে, একবার আমাকে সুযোগ দাও, ওয়ান টাইম, একবার সুযোগ দাও। লাইফটাকে যদি পাল্টাতে না পারি, জয়দেব শাস্ত্রী জ্যোতিষ বিদ্যা ছেড়ে দেবে, জ্যোতিষ এই যে প্রফেশন থেকে চলে যাব এবং কান মুলবো যে না, আমার দ্বারা হবে না। এত বড় কথা বললাম একদম। এবং এত বড় প্রতিশ্রুতি যদি আপনার সাথে থাকে, তাহলে কেন আপনি জীবনে থমকে দাঁড়িয়ে আছেন? কেন বিভিন্ন প্রতারকদের মাঝখানে পড়ে আপনার জীবনটাকে একেবারে সমস্যাবহুল করে তুলেছেন? সমস্ত রকম সমস্যা থেকে বেরিয়ে আসুন আর আপনি হয়ে উঠুন সফল। আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর পরামর্শ জীবনে একেবারে সঠিক সময়ে কাজে লাগিয়ে ভালো থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সমস্যা থাকবেই, তার সমাধানের জন্য আমি আছি। জয় শ্রী রামকৃষ্ণ। আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আজকে কালী পুজোর অমাবস্যা তিথিতে বিশেষ তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে এই আর্থিক কিটগুলোকে তৈরি করেছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, এবং সেগুলো তৈরি করে যারা যারা এখানে এসেছেন তাদের হাতে, তার ভক্ত শিষ্যদের হাতে তুলে দিয়েছেন। আপনি দুটো পেলেন দিদি? আপনার প্রত্যেকের হাতে দুটো করে। এবার বলুন কেমন লাগছে? খুব ভালো, ভীষণ ভালো। ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে তো। খুব ভীষণ ভালো লেগেছে। আর এই মন্দিরে আপনি কতদিন ধরে আসছেন? এসেছি অনেকবার, কিন্তু আজকে মায়ের হাতে খাওয়াটা সব থেকে আমার ভালো লাগছে। ও, ভীষণ ভালো লাগছে মাকে খাওয়াটা। এটা আমার লাইফে এই প্রথম আমাদেরকে খাওয়ানো হচ্ছে, এই প্রথম এটা আমি কোনোদিনও ভুলবো না। নিজের হাতে খাওয়াচ্ছি, খুব ভালো লাগছে আমাদের। দাদার কাছে এসে আমরা খুব উপকার পেয়েছি, আরো আশা করি পাবো। আচ্ছা, উপকার কি পেয়েছেন? কি উপকার পেয়েছেন আপনি? আর্থিক সংগতি বা বাড়ির অনেক কিছু উপকার আমরা অনেক অনেক। এবং আজকে যে আর্থিক কিট সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন, এটার উপরে কতটা বিশ্বাস আছে? কোনটাও ঠিক করছে দাদা। মেয়ের কি হয়েছিল? মেয়ে অন্য একটা ছিল, মাঙ্গলিক দোষ ছিল। আচ্ছা, দাদা সেটা খুবই ভালো করছে। ঠিক আছে, এখন মেয়ে ভালো আছে? বাহ। বা ভয় টয় তার লাগতো, সেটা খুবই মানে সে সাহস, এখন একা একা সব এখন আর ভয় পাচ্ছে না। না। আর দিদি দাদা আপনার দেওয়ার জন্য। আপনার অভিজ্ঞতা বলুন। আমার বোধহয় আমার পুরো ব্যবসাটাই আমার দাদার জন্য, আমি পুরো ব্যবসাটা দাঁড়াতে পেরেছি। আপনার ব্যবসা রয়েছে? হ্যাঁ, কিসের? আমাদের ওষুধ দোকান। আচ্ছা, তারপর? দাদার জন্যই আমি পেয়েছি আজকে। আজকে একটু উন্নতি করছি দাদার জন্য। হ্যাঁ, একদম। এবং মানে টানা পড়েন বা আমাদের ওঠা পড়া তো রয়েছেই, তো আমার উনি কিভাবে সাথে রয়েছেন আপনাদের? সব দিক দিয়ে। আজ বহুদিন ধরে এসছেন। একদম। আপনার কাছে শাস্ত্রীজি কিরকম ভাবে রয়েছেন? মানে আপনার পাশে, অবশ্য আপনার সাথে আমাদের অনেক আগেই পরিচয় হয়েছে। মুখে আর কি মানে বলার নেই, দাদা ছাড়া আমাদের মানে কোনো শুধু আমার নয়, শুধু আমি অনেকেই এনেছি। এরা আমার মানে পূজা বউ হয়, মানে বৌমা সম্পর্কে। এবং দাদা যে মানে কি মানে বলুন, আজকে এসে যে মানে এতটা মায়ের কাছে যে আমরা এতটা খুশি হবো, মাকে নিজের হাতে খাওয়াবো, সেটা আমরা বাড়ি থেকেও আশা করে আসিনি। যে আজ দাদা নিজে আমরা হাতে যে মাকে খাইয়েছি, খুব ভালো লাগছে। মালদা থেকে এসেছি, হ্যাঁ, রাত্রেই এসেছি। সারাদিন পুজো টুজো দেখলাম, খুব ভালো লাগলো। 51 কালীবাড়িতে খুব সারাদিন দিনটা কেটে গেল, কোন দিক দিয়ে কেটে গেল মনে হলো না। যা মায়ের কৃপা, তাতে বুঝলাম খুব মায়ের কৃপা আছে, খুব ভালো লাগলো। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবং এখানকার যে অনুষ্ঠানে অর্থনৈতিক কিটের কথা উনি বলেছেন, সেটি আপনি পেয়েছেন? হ্যাঁ, সেটা আমি পেয়েছি। এবার আপনার ভরসা কতটুকু রয়েছে? অবশ্যই ভরসা আছে, হবেই কাজ, এই বিশ্বাস আছে, এই বিশ্বাস আছে।